আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট চ্যানেলে। আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করি। আজকে আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সঙ্গে আপনারা থাকতে পারেন। আমি যেই বিশ্লেষণগুলো দিচ্ছি আপনাদের ভালো খারাপ মন্তব্য কিংবা আপনারা আরও কী ধরনের বিশ্লেষণ শুনতে চান সেই মন্তব্য আপনারা করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব সেসব বিষয়ে আলোচনা করার। যাই হোক, এবার আজকের বিষয় আসি। আজকে আমাদের বিষয়টা হচ্ছে ইলিশ কূটনীতি, অর্থাৎ ইলিশ নিয়ে আমাদের অনেকগুলো পার্সপেক্টিভ এখানে আছে, যে ইলিশের সাথে কি ভারত বিরোধিতার একটা দ্বন্দ্ব আছে কিনা, এবং ইলিশ কি আসলে আমাদের একটা কূটনৈতিক পণ্য হিসেবে কাজ করে কিনা, কিংবা ইলিশকে আমরা অনেকে মনে করি যে আমরা ভারতকে কি আমরা ইলিশ ফ্রি দেই, মানে এরকম নানান প্রশ্ন কিন্তু আসছে এবং নানান ধরনের বক্তব্য কিন্তু আসছে। আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে খুব বিরোধিতা করার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং এটা অনেক দিন ধরেই, মানে আমি অনেক দিন ধরেই এটা দেখছি। আমরা একটা পক্ষ পাকিস্তান বিরোধী, একটা পক্ষ ভারত বিরোধী, একটা পক্ষ আমেরিকা বিরোধী, এবং যারা যেটার বিরুদ্ধে, ধরা যাক যে পাকিস্তান বিরোধী সে হচ্ছে আপনাকে পাকিস্তান বানাতে চাবে, পাকিস্তানের দালাল, পাকিস্তানের এজেন্ট এগুলো বানাতে চাবে। যে হচ্ছে ভারত বিরোধী সে আপনাকে ভারতের দালাল বানাতে চাবে, ভারতের এজেন্ট বানাতে চাবে। আমেরিকার ক্ষেত্রেও চায়, মানে একই, কেউ যদি আমেরিকার বিরুদ্ধে হয় সে আপনাকে আমেরিকার দালাল বানাবে, আমেরিকার এজেন্ট বানাবে। মানে এই যে ট্যাগ দেওয়া, এই ট্যাগ দেওয়ার প্রবণতাটা বাংলাদেশে একটা, আমি বলবো, নিপীড়নের জায়গায় চলে গেছে। আমি অনেককে শুনি যে মানে আপনার আওয়ামী লীগের সময়ে একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, অর্থাৎ বাংলা ছেড়ে তুই পাকিস্তানে চলে যা। একইভাবে এখন আমি শুনছি, মানে আওয়ামী লীগের পতনের পর থেকে এখন একটা গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠীটা সারাক্ষণ বলছে যে, মানে যারাই এই সরকারের সমালোচনা করছে, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে, তাদেরকে বলছে ভারতের দালাল, ভারতের এজেন্ট। মানে হাস্যকর বিষয়ে চলে গেছি আর কি। আমরা সব বিষয়ে নিজেদেরকে নিজেরা এমনভাবে আমরা অপদস্থ করতে পছন্দ করি এবং এমনভাবে আমরা মানে অন্যকে ছোট করতে পছন্দ করি। এই নিজের দেশ হিসেবে, আমরা দেশের মানুষ হিসেবে থাকার যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটার মধ্যে আসলে আমরা কখনোই থাকতে পারি না। এটা হচ্ছে একটা আমাদের ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। এখন এই ভারত বিরোধিতার একটা বড় সমস্যা হচ্ছে কি, যে বাংলাদেশ ভারতে দুর্গাপূজার সময় ইলিশ পাঠায়। এই বিরোধিতাটা এই ইলিশের জায়গাতেও চলে গেছে। একটা পক্ষ মনে করছে যে ভারতকে যদি আমরা ইলিশ না দেই তাহলে মনে হয় আমরা জিতে গেলাম, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু বাংলাদেশ কি ভারতকে ইলিশ ফ্রিতে দেয়? এটা তো ব্যবসা ভাই, এটা ব্যবসা। আমরা ইলিশকে রপ্তানি করি এবং ওখান থেকে আমাদের এখানে টাকা আসে, তারা কিনে নেয় আমাদের কাছ থেকে। তাইলে এইটা নিয়ে এত বিরোধিতার কি আছে? আমি মানে এই মাসের সেপ্টেম্বরের 4 তারিখ আমি দেখলাম যে আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ যিনি উপদেষ্টা ফরিদা আক্তার, উনি বললেন যে আমাদের ইলিশ, মানে আমাদের মজুদ ঠিক রেখে, মানে আমরা খেয়ে তারপরে যদি থাকে আমরা ভারতকে দিব। এটা অত্যন্ত ভালো একটা বক্তব্য, ঠিক আছে। হ্যাঁ, আমার মজুদ ঠিক আছে কিনা সেটা আমরা চিন্তা করেই তো তারপরে আমার যেটা বেশি থাকবে, বাড়তি থাকবে, সেটা আমি ভারতকে দিব। আমি দেখলাম এটা নিয়ে অসম্ভব রকম উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে যে আমরা ভারতকে ইলিশ দিব না, আমরা এই করব না, সেই করব না, নানান ধরনের কথাবার্তা। এগুলোর আসলে কোনো মানে হয় না, এগুলো একদমই মানে হয় না। আমি একজন চাঁদপুরে, তিনি বললেন যে চাঁদপুরের অনেক শিক্ষার্থীরা কিংবা সাধারণ মানুষ এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, তো সেই চাঁদপুর থেকে ইলিশ কোনোভাবেই ভারতে যাবে না। মানে ভারত বিরোধিতার বক্তব্য দেওয়া একটা ফ্যাশনের মধ্যে পরিণত হলো, মানে একটা ফ্যাশন। মানে আমি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, তার মানে হচ্ছে আমি মানে একটা চরম বিপ্লবী হয়ে গেলাম। আগের আমলে আমরা দেখেছি যে পাকিস্তান বিরোধী বক্তব্য দিচ্ছি, পাকিস্তানকে গালি দিচ্ছি, পাকিস্তানের মানুষকে গালি দিচ্ছি, ঘৃণা করছি, এটা একটা ফ্যাশন ছিল। পাকিস্তানের বিষয়ে একটা
ইয়ে থাকতে পারে, অব্লিগেশন থাকতে পারে যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই যুদ্ধে, আমাদের প্রায় 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটা মানচিত্র পেয়েছি এই পৃথিবীর বুকে। পাকিস্তানের প্রতি একটা ঘৃণা আমাদের থাকতে পারে, কিন্তু সেই ঘৃণার মাত্রাটা কতটুকু হবে অবশ্যই সেটা নিয়ে একটা আলোচনা থাকতে পারে। বঙ্গবন্ধুর আমলেও বঙ্গবন্ধু পাকিস্তানের সাথে আলাপ আলোচনা করেছেন, ভুট্টো সাহেবও এসেছিলেন আমাদের দেশে। তাদের সাথে আমাদের লেনদেনের যে একটা বিষয়, সেটা নিয়ে আমাদের একটা ভিন্ন তর্ক হতে পারে যে তারা আমাদেরকে যেভাবে নিপীড়ন করেছে, আমাদের নিরীহ মানুষকে মেরে ফেলেছে, অবশ্যই সেগুলোর বিচারের প্রশ্নে আমরা কথা বলবো, কিন্তু ঘৃণা ছড়ানো তো কোনো প্রশ্ন হতে পারে না। একইভাবে ভারতের ক্ষেত্রেও কিন্তু তাই, যে ভারতের বিরুদ্ধে আমাদের এত ঘৃণা কেন ছড়াতে হবে? সে আমার প্রতিবেশী, আমার মুক্তিযুদ্ধে সেও আমাকে সহযোগিতা করেছে, কিন্তু সমস্যাটা হলো কি, ভারত সবসময় আমাদেরকে ছোট ভাইয়ের মতো ট্রিট করেছে এবং তারা মনে করেছে সবসময় যে আমি তোমার কাছে যা চাবো তুমি আমাকে দিতে বাধ্য। আমার দেশের স্বার্থকে রক্ষা করার বিষয়ে ভারতের আগ্রহটা আমরা একটু কম দেখেছি। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র এবং তার কাছ থেকে আমাদের প্রাপ্য সেটা অবশ্যই আমাদের বুঝে নিতে হবে, এবং প্রতিবেশী হিসেবে যতটুকু সম্মান আমাদের পাওয়ার সেই সম্মানটা অবশ্যই আমাদের তাদের কাছ থেকে বুঝে নিতে হবে, পেতে হবে। কিন্তু বিরোধিতা করা, তার সাথে ধাক্কাধাক্কি করা, তাকে হুমকি দেওয়া, এগুলো আসলে কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। সে আমাকে ধমক দিক, কিন্তু আমারও বুঝিয়ে দিতে হবে যে আমিও তোমার চেয়ে কম না, আমারও সভেরেনিটি আছে, আমারও আত্মসম্মান বোধ আছে, আমাদেরও সম্মান আছে, আমার দেশের মানুষের কাছেও আমাদেরকে জবাবদিহি করতে হয়, এই জায়গাটা স্পষ্ট করতে হবে। যাই হোক, ইলিশ নিয়ে গতকালকে আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা তিনি বললেন যে ভারতে 3,000 টন ইলিশ যাচ্ছে, এবং এটা নিয়ে উনি খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে, ফরেন কারেন্সি আসে, রপ্তানি না হলে চোরাচালান হয়। ভারতে ইলিশ রপ্তানিতে বাহবা পেয়েছি, রপ্তানিতেও গ্রেটার ইন্টারেস্ট আছে। একদম স্পষ্ট বার্তা যে আমরা রপ্তানি করি, আমাদের সেখান থেকে একটা রেমিটেন্স আসে এবং সেটা আমাদের দেশের জন্যও ভালো। এটা বাণিজ্য, সোজা কথা, এটা ব্যবসা। এখানে বিরোধিতা করার কিছু নাই, এখানে মন্দ কথা বলার কিছু নাই, এখানে হুমকি ধামকি দেওয়ার কিছু নাই কাউকে, যে তুমি বেশি বড় না, আমিও কম না। এই ধরনের কোনো ভারত বিরোধী বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য কিন্তু খারাপ। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের কিন্তু অনেক সময় নেগোসিয়েশনের মধ্যে থাকতে হয়, তাই না? মানে আমি ক্ষমতার বাইরে যখন থাকি তখন আমরা এক ধরনের সমালোচনা করি, কিন্তু যখন ক্ষমতার গদিতে বসি তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন, তখন আমরা বাস্তবতা আমাদের বুঝতে হয়, তখন আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে হয়, আমাদের আন্তর্জাতিক রাজনীতিও বুঝতে হয়। যার কারণে আপনারা দেখেছেন যে প্রফেসর আসিফ নজরুল, আমাদের যিনি আইন উপদেষ্টা, তিনি 2019 সালে 500 টন ইলিশ পাঠানোর জন্যে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন এবং তিনি ক্ষুব্ধতা প্রকাশ করেছিলেন। এখন দেখেন উনি উপদেষ্টা, এখন ভারতকে আমরা 3,000 টন ইলিশ দিচ্ছি, তাহলে এখন বাস্তবতা কি? উনি এখন কি সেই ক্ষুব্ধতা প্রকাশ করতে পারবেন? উনি কি পারবেন ওনার সেই হতাশা ব্যক্ত করতে? উনি কি এখন আগে যেভাবে এত ভোকাল ছিলেন সেটা কি এখন করতে পারবেন? পারবেন না। কিন্তু তার কারণ হচ্ছে এখন উনি ক্ষমতায়, উনি জানেন কিভাবে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে হবে, কিভাবে বাণিজ্য করতে হবে। চাইলেই অনেক সময় অনেক কথা ক্ষমতার চেয়ারে বসে বলা যায় না। তাই যারা আমি বলবো যে সমালোচনা আপনারা করছেন এই ধরনের সমালোচনা থেকে আমাদের বিরত থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কোনো কিছুর সমালোচনা আমরা করব সেটা গঠনমূলক হতে হবে, যৌক্তিক সমালোচনা হতে হবে। অযৌক্তিক কথা বলে অযৌক্তিকভাবে অন্যকে হুমকি ধামকি দিয়ে কোনোভাবেই কোনো ভালো কিছু এই দেশে আসবে না। এবং আমি দয়া করে আপনাদেরকে আরেকটি অনুরোধ করতে চাই, আপনার কাছের মানুষকে কখনোই বলবেন না তুই অমুকের দালাল বা তুমি অমুকের দালাল বা আপনি অমুকের দালাল। আমরা সবাই এই বাংলাদেশের মানুষ, আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আমাদের মতভিন্নতা আছে, মতবিরোধ হতে পারে, সেটা আমরা আলোচনা সমালোচনা করব, আমরা তর্ক বিতর্ক করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আপনারা ভালো থাকবেন।